সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি তোমাদেরকে একটি সম্ভাবনা থেকে আর একটি গাণিতিক সমস্যা তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমরা দেখবা। দেখো এখানে যে প্রশ্নটা বলা হয়েছে যে 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছা মতো নিলে সেই সংখ্যাটির মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তাহলে 10 থেকে 30 এর মধ্যে 10 থেকে 30 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটিকে ইচ্ছা মতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখো, চলো আমরা এটা সলিউশন করি। সহজ আছে। দেখো আমরা এখন দেখি যে আমাদের 10 থেকে, ঠিক আছে, 10 থেকে 30 পর্যন্ত, ঠিক আছে, 30 পর্যন্ত সংখ্যা কত? 30 পর্যন্ত সংখ্যা ইকুয়াল টু কত হবে? তাহলে 30 মাইনাস 10, আমরা সংখ্যা বের করার তো সিস্টেম সবাই জানি। এটা ইকুয়াল টু হচ্ছে হলো 20 প্লাস 1 ইকুয়াল টু 21। তার মানে 10 সহ, যদি 11 থেকে বলতাম তাহলে 20 পর্যন্ত হতো, ঠিক আছে, কিন্তু 10 থেকে বলার কারণে আমাদের 21টা সংখ্যা এখানে রয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারবো নাম্বার অফ এস ইকুয়াল টু 21। আমরা এখানে স্যাম্পল স্পেসে টোটাল সংখ্যা কত? নমুনা বিন্দু আমাদের 21টা। আচ্ছা, এখন আমরা এখানে একটা কাজ করি যে সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যার সেটকে আমরা ধরি মৌলিক সংখ্যার সেট ইকুয়াল টু এ এবং 5 এর গুণিতক, 5 এর গুণিতকের সেট আমরা এখানে বি ধরি, ঠিক আছে। তা আমরা এখানে বি ধরে নিলাম এই দুটো। তাহলে এখন আমরা দেখি যে এ সেটের ভিতরে আমাদের মৌলিক সংখ্যা কি কি আছে আমাদের। তাহলে সেই মৌলিক সংখ্যাগুলো 10-এর পরে 11 আছে, 13 আছে, 17 আছে, 19 আছে, 23 আছে, আর 29 এছাড়া নাই, ঠিক আছে। এগুলোই মৌলিক, কারণ এই সংখ্যাগুলো এই সংখ্যা ছাড়া আর 1 ছাড়া ভাগ করা যাবে না, মিলবে না। এবং তারপরে আমরা বি সেটে আসি। তাহলে আমাদের বি সেটটা কত হবে? 5 এর গুণিতক, 5 এর গুণিতক। তাহলে প্রথমে আছে 10, তারপরে 15, তারপরে 20, 25 and 30। এই হচ্ছে হলো আমাদের, এটা হচ্ছে হলো 5 এর গুণিতকের সেট, আর এটা হচ্ছে হলো মৌলিক সংখ্যার সেট। এখন তোমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছ এই দুই সেটের ভিতরে কোথাও কোনো কমন নাই, ঠিক আছে, কোথাও কোনো কমন নেই। তাহলে দেখো আমরা এখান থেকে দেখতে পেলাম যে নাম্বার অফ এ ইকুয়াল টু কত হয় এখানে। দেখো 1 2 3 4 5 6, এখানে আসতেছে 6। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ বি ইকুয়াল টু কত হয়। দেখো 1 2 3 4 5, এখানে আসতেছে আমাদের 5, এখানে আসতেছে 5। এবং এই দুটো সেটই কিন্তু পরস্পর বর্জনশীল, ঠিক আছে। এ ও বি দুটি বর্জনশীল ঘটনা, ঠিক আছে, দুটি বর্জনশীল ঘটনা। তাহলে অতএব এখানে আমরা দেখতে পাবো আমাদের এ সেট ইন্টারসেকশন বি সেট ইকুয়াল টু 5। এটা আমাদের এখানে কত আসবে? 5 আসবে।
ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে যে আরেকটা বিষয় এখানে দেখব, সেটা হচ্ছে কি, যে আমাদের এখানে বলা হচ্ছে আমাদের ঘটনা কিন্তু পরস্পর বর্জনশীল, ঘটনা পরস্পর বর্জনশীল, কিন্তু দৈবভাবে একটা সংখ্যা চুজ করা হলো, নেওয়া হলো। সেই সংখ্যাটি আমাদের মৌলিক অথবা পাশের গুণিতক হওয়ার ঘটনাটা কত হবে? তাহলে আমরা লিখি, যেহেতু ঘটনা দ্বয় পরস্পর বর্জনশীল, ঠিক আছে, ঘটনাদ্বয় পরস্পর বর্জনশীল, ঘটনাদ্বয় পরস্পর বর্জনশীল, তাহলে দৈবভাবে একটি সংখ্যা নিলে তা মৌলিক অথবা পাশে গুণিতক হওয়ার সম্ভাবনা, বা গুণিতক হওয়ার ঘটনা, সম্ভাবনা পরে ঘটনাটা হবে আর কি আমাদের কত, এ ইউনিয়ন বি হবে এখানে, এ ইউনিয়ন বি। তাহলে আমরা জানি, ঠিক আছে, আমরা জানি এখান থেকে আমরা সংযোগ সূত্র থেকে জানি, বর্জনশীল ঘটনা সংযোগ সূত্র থেকে জানি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আমরা এই সম্পর্কটা জানি আমাদের সূত্র থেকে। তাহলে এখন আমরা এখানে বসিয়ে দিই, দ্য প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের এখানে, নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস প্লাস নাম্বার অফ বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস। তাহলে সেই সম্পর্ক এখানে কত দাঁড়ায় দেখো, তাহলে নাম্বার অফ এ আমরা কত পেয়েছিলাম 6, আর নাম্বার অফ এস পেয়েছিলাম 21, ঠিক আছে, নাম্বার অফ এস ইকুয়াল টু 21। তাহলে আমরা এখান থেকে দেখব, তাহলে এখানে নাম্বার অফ বি পেয়েছিলাম 5, এখানে পেলাম 21। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কত, দুইটা যোগ করলে 11/21 হবে, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের এখানকার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা এখান থেকে দেখব যে একটি সংখ্যাকে টানলে সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা অথবা পাশের গুণিতক হওয়ার সম্ভাবনা কত, 11/21, 11/21 আমরা এটা দেখলাম। তারপর চলো আমরা আর একটা গাণিতিক সমস্যা দেখি। দেখো এইখানে আমাদের যে প্রবলেমটা এখন এখানে লিখলাম, সে প্রবলেমটা দেখো যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করলে 3 এর গুণিতক এবং 5 এর গুণিতক না হওয়ার সম্ভাবনা কত? তার মানে 3 এর গুণিতক হবে এবং 5 এর গুণিতক না হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের এই সম্পর্কটা, এই প্রশ্ন থেকে আমাদের এটা সমাধান দিতে হবে। তাহলে দেখো এখানে আমাদের সলিউশনে যাই। এখন এখানে বলা হচ্ছে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ঠিক আছে, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কত পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা জানি 10 থেকে 99 পর্যন্ত সকল সংখ্যা কি 2 অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট, আমরা এটা জানি, ঠিক আছে। তাহলে এখানে নাম্বার অফ এস কত হবে? তাহলে নাম্বার অফ এস ইকুয়াল টু কত হবে, 99
-10, তারপরে হচ্ছে +1, এত ইকুয়াল টু আমাদের এখানে আসবে হচ্ছে হলো 89 +1 ইকুয়াল টু 90। তাহলে আমাদের নাম্বার অফ এস, নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে হলো 90, নমুনা বিন্দুর সংখ্যা হলো 90। তাহলে এখন আমরা এখানে একটা কাজ করি, যে ধরি তাহলে এই ইকুয়াল টু আমরা এখানে লিখি, এই ইকুয়াল টু হচ্ছে হলো কি 3 এর গুণিতকের সেট। ঠিক আছে, 3 এর গুণিতকের সেট এবং বি হচ্ছে হলো 5 এর 5 এর গুণিতকের সেট। আমরা এই দুটো ধরে নিলাম। তাহলে আমরা এখানে এই দুটো ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো এখানে ধরে নিলাম যে এ সেট হচ্ছে হলো 3 এর গুণিতকের সেট আর বি সেট হচ্ছে হলো 5 এর গুণিতকের সেট। তাহলে এখন আমরা এখানে তাহলে এ সেটের 3 এর গুণিতকের সেট কতগুলো হবে, এখানে এর সংখ্যা কত হবে। তাহলে দেখো আমরা এখানে একটা বিষয় এখানে দেখাই, যে আমাদের এখানে দেখো আমাদের এখানে নাম্বার অফ এ, এই সংখ্যাটা কত হবে, এই সংখ্যাটা হবে হচ্ছে হলো আমাদের এটা দেখা 30। ঠিক আছে, হ্যাঁ এটা 30 হবে, কারণ 90/3 ইকুয়াল টু 30। ঠিক আছে, এইটা হবে আর কি, পরিষ্কার। ঠিক আছে, তোমরা এটা কাউন্ট করে দেখতে পারো, 30টাই হবে এখানে। এখন আমাদের এখানে নাম্বার অফ বি এর দরকার নাই। ঠিক আছে, নাম্বার অফ বি এটার আমি চাচ্ছি না। তাহলে এখন দেখো যে আমাদের এইখানে নাম্বার অফ এটা আমরা লিখে নিলাম। তাহলে এখন এখানে দেখি 3 এবং 5 এর লসাগু কত হবে আমরা জানি 15। ঠিক আছে, 15, এটার লসাগু হলো 15। এবং আমাদের যে ওই আমাদের টোটাল আমাদের যে সংখ্যা স্যাম্পল নমুনা বিন্দু, তাকে যদি আমরা এখন এই 15 দ্বারা ভাগ করি তাহলে আসে হলো 6। ঠিক আছে, 6 আসে। এখন দেখা যাবে কি যে আমার নাম্বার অফ, ঠিক আছে, এইখানে আমি আরেকটা কথা বলে দিই, আমাদের নাম্বার অফ বি ইকুয়াল টু এখানে হবে 18। ঠিক আছে, 18 হবে তার নাম্বার অফ বি ইকুয়াল টু 18। তাহলে এখন আমাদের এখানে এই 3 এবং 5 এর লসাগু হলো 15। তাহলে এই 90টা, ঠিক আছে, এই 90টা আমাদের যে নমুনা বিন্দু আছে, সেই নমুনা বিন্দুকে এই 3 এবং 5 এর লসাগু দ্বারা যদি ভাগ করি, যে সংখ্যাটা হবে সেটাই হবে কি আমার সেটাই হবে হচ্ছে হলো আমার যে এ সেট এবং বি সেটের মৌলিক উপাদান, মানে কমন উপাদান। ঠিক আছে, তাহলে অতএব আমরা এখানে কত পাবো, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আসবে হচ্ছে হলো 6, এটাই হবে। ঠিক আছে, তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 6 আসবে। তাহলে কমন উপাদান, তাহলে এ সেট এবং বি সেটের কমন উপাদান থাকবে হচ্ছে হলো কয়টা, 60, যাতে উভয়ের সেটের সাথে 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে যে আমরা দেখতে পেলাম কি, এখানে কি বুঝলাম বিষয়টা, আমাদের এখানে বলা হচ্ছিল কি যে 10 থেকে 99 পর্যন্ত সবই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এখানে। তার সংখ্যাটা টোটাল কত হবে, নাম্বার অফ স্যাম্পল নমুনা বিন্দু কত হবে আমাদের এখানে 90টা আমরা এখানে বুঝলাম। তাহলে 3 এর গুণিতক সেটকে আমরা এ দ্বারা বুঝাইছি, 5 এর গুণিতক সেটকে আমরা বি দ্বারা বুঝাইছি এখানে। তাহলে নাম্বার অফ এ ইকুয়াল টু এখানে 30 হবে এবং নাম্বার অফ বি ইকুয়াল টু এখানে 18 হবে। আমরা এগুলো পরীক্ষিত। ঠিক আছে, তোমরা এগুলো লিখে দেখতে পারো। এখন 3 এবং 5 এর এই দুটো লসাগু হচ্ছে আমাদের এখানে 15। তাহলে আমরা নমুনা বিন্দু, টোটাল নমুনা বিন্দুর সংখ্যাকে এটা দ্বারা যদি ভাগ করি, তাহলে কমন থাকবে কয়টা আমাদের এখানে, কমন উপাদান থাকবে যেটা 3 এর গুণিতক এবং 5 এর গুণিতক এমন সংখ্যার সংখ্যা, এমন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সংখ্যা হচ্ছে 6টি।
তাহলে নাম্বার অফ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 6, আমরা এটা বুঝলাম এখানে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রশ্নে বলছে, কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছিল কি 3 এর গুণিতক এবং 5 এর গুণিতক নয়, না হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, তাহলে অতএব আমরা এদের এখানে বলা হয়েছে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, এইটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তার মানে কত, 3 এর গুণিতক এবং 5 এর গুণিতক নয় এরূপ সংখ্যাগুলোর সম্ভাবনা কত। তাহলে এখন আমরা এখানে দেখব যে সংজ্ঞা মতে, তাহলে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, আমরা এটা আগেই শিখেছি এই ফর্মেটটা, এই সূত্রটি। তাহলে এখানে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু কত হবে, তাহলে নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস মাইনাস, এখানে দেখব আমরা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি নাম্বার অফ এস। ঠিক আছে, এইটা আমরা দেখব। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কত, ওখানে হচ্ছে হলো 30। ঠিক আছে, নাম্বার অফ এ ইকুয়াল টু 30 আর নাম্বার অফ এস ইকুয়াল টু হচ্ছে হলো কত ছিল আমাদের এখানে 90। তাহলে এটা ছিল 90 মাইনাস নাম্বার অফ এত পেলাম কত এখানে 6 এবং এখানে পেলাম 90। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে হলো 24 ডিভাইডেড বাই 90। ঠিক আছে, 24 ডিভাইডেড বাই 90 আমরা এখানে দেখতে পেলাম। তাহলে এখন এটাকে আমরা ক্যান্সেলেশন প্রক্রিয়া আসতে পারি। ঠিক আছে, 6×15 তাহলে 4 আমরা এখানে 15 দিলাম। তাহলে এটাই হলো আমাদের এখানকার আনসার। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের নির্ণয় আনসার হবে। তাহলে আমরা এই দুটো গাণিতিক সমস্যা বুঝলাম। ঠিক আছে, তারপর দেখি আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখার চেষ্টা করি। দেখো এখানে আমাদের তৃতীয় গাণিতিক সমস্যাটির দিকে খেয়াল করো, যে একজন প্রার্থী কোনো একটি শিল্প প্রতিষ্ঠানে 3টি পদে আবেদন করে। প্রথম পদে প্রার্থী 3 এবং দ্বিতীয় পদে প্রার্থী হচ্ছে হলো 4 এবং তৃতীয় পদে প্রার্থী হলো 2। প্রার্থীর সংখ্যা মানে এখানে বলা হচ্ছে কি প্রথম পদে প্রার্থী 3 মানে প্রার্থীর সংখ্যা এগুলো। তাহলে প্রথম পদে প্রার্থীর সংখ্যা 3, দ্বিতীয় পদে প্রার্থীর সংখ্যা 4 এবং তৃতীয় পদে প্রার্থীর সংখ্যা কত আমার এখানে 2। তাহলে ওই প্রার্থী, কোন প্রার্থী, একজন প্রার্থী কমপক্ষে একটি পদে চাকরি পাওয়ার সম্ভাবনা কত। তাহলে এটা আমাদেরকে বের করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে চলো দেখা যাক, দেখে এটা আলোচনা করি। তাহলে আসো এখানে এটার সলিউশনটা আমরা শুরু করব কিভাবে একটু দেখি। তাহলে এখন এখানে 3টে পদের ব্যাপার আছে। ধরি প্রার্থীর প্রথম পদে চাকুরি পাওয়ার ঘটনা। ঠিক আছে, পাওয়ার ঘটনা ইকুয়াল টু এ ধরলাম এখানে। ঠিক আছে, তাহলে এটাই ধরলাম। তাহলে প্রার্থীর দ্বিতীয় পদে চাকুরি পাওয়ার ঘটনাকে আমি এখানে বি ধরলাম এবং প্রার্থীর তৃতীয় পদে চাকুরি পাওয়ার ঘটনাকে আমরা এখানে সি ধরলাম। ঠিক আছে, এখানে সি ধরলাম। তাহলে আবার কথা বলা যেতে পারে যে প্রার্থীর প্রথম পদে চাকুরি না পাওয়ার ঘটনা
এ ড্যাশ প্রার্থীর দ্বিতীয় পদে চাকুরি না পাওয়ার ঘটনা বি ড্যাশ এবং প্রার্থীর তৃতীয় পদে চাকরি না পাওয়ার ঘটনা সি ড্যাশ আমরা হিসাবে এখানে চিহ্নিত করলাম। তাহলে প্রথম পদে চাকরি পাওয়ার ঘটনা এ, দ্বিতীয়টাই বি, তৃতীয়টাই সি। তাহলে তার পুরোগুলোই হবে আর কি আমার এখানে ওগুলো না পাওয়ার ঘটনা। তাহলে এখন এখানে বলা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা জিনিস পরিষ্কার করতে পারি যে প্রথম পদে আমার প্রথম পদ এখানে বলছে কি প্রথম পদে প্রার্থী 3, তাহলে এখানে সম্ভাবনা কত? তাহলে প্রবাবিলিটি অফ এ আমরা এখানে দেখাতে পারবো কত? 1/3। হ্যাঁ, 1/3 আমরা এখানে দেখাতে পারবো। তার মানে তখন আমার এখানে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে এ এর প্রুফটা কত হবে? তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ হবে এখানে এত ইকুয়াল টু 1 মাইনাস 1/3 ইকুয়াল টু 2/3। আমাদের এই সম্পর্কটা এখানে আসবে। তারপরে দেখো অনুরূপভাবে তাহলে প্রবাবিলিটি অফ বিটা কত হবে তাহলে এখানে? তাহলে বি দ্বিতীয় পদে চাকরি পাওয়ার সম্ভাবনা কত থাকবে? তাহলে এখানে আমার পদের সংখ্যা হচ্ছে হলো প্রার্থীর সংখ্যা 4, তাহলে 1/4, 4 জন একজন। তাহলে আমার এখানে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 1 মাইনাস 1/4 ইকুয়াল টু 3/4। আমার এই হচ্ছে হলো এটা। তদ্রূপ ভাবে আমরা তৃতীয়টার ক্ষেত্রে বলতে পারি, তৃতীয় পদের ক্ষেত্রে এটা আসবে হলো 1/2। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত আসবে? 1 মাইনাস প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু 1 মাইনাস 1/2 ইকুয়াল টু এখানে আমরা হাফ পাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা হাফ পাচ্ছি। এখন এখানে বলা হচ্ছে যে প্রার্থী কমপক্ষে একটি পদে চাকরি পাওয়ার সম্ভাবনা কত? কমপক্ষে একটি পদে চাকরি পাওয়ার সম্ভাবনা কত আমাদেরকে সেটা দেখাতে হবে। তাহলে এখন এখানে বলা হচ্ছে কি আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে হলো এতে বলছে কমপক্ষে একটি পদে চাকরি। ঠিক আছে, তাহলে এখন লিখবো যে ওতে প্রার্থী কমপক্ষে একটি পদে চাকরি পাওয়ার সম্ভাবনা কত হবে? তাহলে একটি পদে চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে হলো এইখানে দেখায় সম্ভাবনা কত দাঁড়ায়? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এইটাই হবে আর কি আমাদের সম্ভাবনা। ঠিক আছে, তাহলে এই কমপক্ষে একটি পদে চাকরি পাওয়ার। তাহলে এখন আমরা এখানে দেখাবো যে তাহলে এই সম্ভাবনার কত? 1 মাইনাস প্রবাবিলিটি অফ প্রার্থীর কোনো পদে চাকরি না হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, কোনো পদে চাকরি না হওয়ার সম্ভাবনা সেটা কত হবে? তাহলে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ ইন্টারসেকশন সি ড্যাশ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কোনো পদে চাকরি না হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, আমরা আর যেহেতু প্রত্যেকটা পদ আলাদা আলাদা সুতরাং ঘটনাটি কি স্বাধীন। তাই স্বাধীন হওয়ার জন্য আমরা এখানে লিখবো 1 মাইনাস তাহলে প্রবাবিলিটি অফ এ ড্যাশ ইন্টু প্রবাবিলিটি অফ বি ড্যাশ ইন্টু প্রবাবিলিটি অফ সি ড্যাশ। তাহলে এখানে আমাদের যে সম্পর্কটা আসবে সেটা হলো 1 মাইনাস তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এ ড্যাশ কত বের করছিলাম? 2/3 ইন্টু 3/4 ইন্টু হাফ পেয়েছিলাম। দেখো এই 3 কেটে যায়, এটা কেটে যায়, তাহলে থাকে কত? 1/4 থাকে এখানে ইকুয়াল টু 1 মাইনাস 1/4 আর ইকুয়াল টু 3/4। ঠিক আছে, এই 3/4টাই হচ্ছে হলে এখানে চাকরি যে কোনো কমপক্ষে একটি পদে চাকরি পাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম।
তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমাদেরকে এখানে বলা হচ্ছিল যে প্রার্থী 3টে পদে পদপ্রার্থীর সংখ্যা আছে 3, 4, 2, কমপক্ষে একটি পদে চাকরি পাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা চাকরি পাওয়ার ঘটনাগুলিকে এ দিলাম, আর না পাওয়ার ঘটনাগুলিকে এটা দিলাম। তারপরে সম্ভাবনাগুলো লিখলাম, তারপরে এটার থেকে না পাওয়ার সম্ভাবনাগুলো লিখলাম। এখন প্রার্থী কমপক্ষে একটি পদে চাকরি পাওয়ার ঘটনা হচ্ছে হলো আমাদের এইটা ইকুয়াল টু কত হবে 1 মাইনাস প্রার্থী কোনো পদে চাকরি না পাওয়ার ঘটনা, সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে বাদ দেওয়াটা না পাওয়ার ঘটনা প্রত্যেকটাই কি এখানে স্বাধীন ঘটনা, যে কারণে আমাদের এই সম্পর্কটা আসলো। এখন এখান থেকে এটা আমরা বের করে ফেললাম। তাহলে তোমরা আশা করি এই গাণিতিক সমস্যাটা তোমরা এখান থেকে সহজেই বুঝতে পারলা, এবং তোমরা সদৃশ অনুরূপ বিভিন্ন পাঠ্য পুস্তকে যে গাণিতিক সমস্যাগুলো আছে তোমরা সেগুলো সমাধানের চেষ্টা করবা। যত চেষ্টা করবা ততই তোমাদের এখানে দক্ষতা বৃদ্ধি পাবে। আজকে পর্যন্ত সকলকে ধন্যবাদ।